চাকরি পাচ্ছে না, তো ফুটবলকে কি করবে জীবনে? এক্স গভর্নমেন্ট যে আগে 15 ইয়ার্স কি করে গেছে সেটা তো আর, যে আমাদের এখানে জবই নেই, তো ফুটবল ক্রিকেটটা দূরের কথা। 1500 টাকা কি কোনোদিনও কারো সংসার চলবে? ছেড়ে আপনারা উৎসবে আসেন। তো একজন মেয়ের এরকম হয়েছিল, তারপরে লোকে কি করে সেটাকে ভুলে উৎসবে আসতে পারে? মেসি এসেছিলেন যেটা দেখেছে ওটা দেখে মনে রোনাল্ডো কোনদিকে আসতে চায় না। আমাদের এরকম পলিটিশিয়ানদের জন্য কলকাতার মানুষদের মাথা হেঁটে গেছে। নমস্কার, আমি চিনির সাথে চায়ের আড্ডার আজকে প্রথম এপিসোড। আর আজকের এপিসোডে স্পেশাল গেস্ট হিসেবে এসছে প্রিয়াংশু দত্ত। নমস্কার, আমি প্রিয়াংশু দত্ত। তো ওর ব্যাপারে একটু কিছু বলে দিই, কারণ ও হচ্ছে এই বছরের আমাদের মাধ্যমিক পরীক্ষার্থী। তো রেজাল্ট আউট হয়েছে, ভীষণ ভালো রেজাল্ট করেছে। তো আজকে ভাবলাম যে আজকের এপিসোডটা ওকে নিয়েই কর। তো আমরা কিছু আড্ডা দেব, আপনারাও সাথে থাকবেন। কেমন আছিস বল? ভালো আছি, আমি খুবই ভালো আছি। তুমি কেমন আছো? আমিও আছি, ভালোই আছি। তো এই মাধ্যমিক এক্সাম তো জাস্ট শেষ হলো, রেজাল্ট আউট হলো। এই যে রেজাল্ট আউটের আগে একটা লম্বা ছুটি, তার আগে একটা হিউজ প্রিপারেশন, তো কিরকম গেছে সেই টাইমটা? তখন জার্নিটা তো খুবই ভালো ছিল। মানে একটা বেশ, এত বছর ধরে যে পড়ছি ওটার থেকে একটু ডিফারেন্ট ছিল, কারণ কোনোদিন আমি এত পড়িনি। এক্সামের চাপে পড়েছি, পড়ার সাথে সাথে আমি খেলাধুলাও করেছি এবং বাকি কাজও করেছি, কিন্তু পড়তে তো হয়েছে। মাধ্যমিক এক্সাম যেমন পড়তে হবে মন দিয়ে। তো জার্নিটা ভালোই ছিল, এক্সাইটেড ছিল। অ্যান্ড মেইনলি বলতে গেলে ফান লাইফ অর ক্লাস লাইফের লাস্ট সময় ক্লাস 10, কারণ 11 দিয়ে একটা আলাদাই রেসপন্সিবিলিটি চলে আসে আমাদের জীবনে। তো একদম। আমরা ভালোই কাটিয়েছি আমি ক্লাস 10 আমার ফ্রেন্ডসদের সাথে। স্কুল কি চেঞ্জ করেছিস না ওইটাই না, সেম স্কুল আমি আছে? সেম স্কুলেই আছি। তোর কোন স্কুল একটু আমাদের দর্শক বন্ধুদের বলে দে। আমি স্কটিশ চার্চ কলেজের স্কুলের স্টুডেন্ট। আমি ওইখানেই মাধ্যমিক পাস করলাম, দিয়ে এখন 11-এ কমার্সে ভর্তি হয়েছি। তোর তো ইংলিশ মিডিয়াম, হ্যাঁ, মানে ইংলিশ মিডিয়াম। কোন বোর্ডের আন্ডারে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড। ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই ওয়েস্ট বেঙ্গল ছিলিস? বোর্ডের আন্ডারে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের চাপ কি রকম থাকে? ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের চাপ বলতে মানে খুবই চাপ। মানে আমি আমার দিক দিয়ে বলছি, সিবিএসসি আর আইসিসি বোর্ড দিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের চাপ বেশি, কারণ এখানে খুব টাফ সাবজেক্ট থাকে এবং চাপে রাখা হয়, এক্সামগুলো টাফ হয়। খুব কমন আসে এরকম না, কিন্তু মাধ্যমিক এক্সামের পেপার খুবই ভালো হয়েছিল। হুম। তো সবার এক্সামই ভালো। কম্পিটিশন থাকে? কম্পিটিশন তো একদম মানে নাকে নাকে কম্পিটিশন, মানে একের ঘাড়ের ওপর আরেকজন যেন নিঃশ্বাস ফেলছে এরকম কম্পিটিশন। মানে একজন একটু এদিক এদিক করলেই আরেকজন পেরিয়ে চলে যাবে। তো রেজাল্ট এত ভালো হয়েছে, তো বাবা মা কি বলছে? বাবা মা হ্যাপি? রেজাল্ট ভালো হয়েছে, বাবা মা হ্যাপি, কিন্তু বাবা মায়ের মতে রেজাল্টটা হয়তো আরেকটু বেটার হতে পারতো। হুম। সেটা বাবা মার মতে না, আমার মতেও, কারণ ভোটিং এর জন্য হুম। এসব ভোটিং পারপাসে, বিএলও পারপাসে তো ভালো করে চেকিং হয়নি খাতা সেটা। হুম। তো তাই নাম্বারগুলো অনেক চেপে দিয়েছে, কিন্তু যদি ভালো করে চেকিং হতো তো নাম্বারের পার্সেন্টেজটাও বেশি হতো। একদমই তাই। তো তুই স্যাটিসফাইড? আমি স্যাটিসফাইড। ঠিক আছে। স্যাটিসফাইড, আমার বাবা মাও স্যাটিসফাইড, কিন্তু ওই যে বললাম একটু। কত পার্সেন্টেজ তোর এসেছিল? আমার 75% এসছে। হ্যাঁ। বাবা মা এক্সপেক্ট করেছিল যে, আমিও সেটাই ভেবেছিলাম যে অ্যাটলিস্ট 80%টা হয়ে যাবে, কারণ 80% হচ্ছে একটা পারফেক্ট পার্সেন্টেজ কিছুতে, কোনো কিছু কাজের জন্য। বাট 70%, 75% ব্যাড না, ওটাও ভালো, আমি জানি। দিনে কত ঘন্টা পড়তিস? দিনে আমি বলতে, মানে আমি একজন টপার না, আমি একজন অ্যাভারেজ স্টুডেন্ট। তো আমি দিনে 24 ঘন্টার মধ্যে 15-16 ঘন্টা তো পড়তামই না। আমি পড়তাম, আমি যেটুকুই পড়তাম মন দিয়ে পড়তাম। আমি তার সাথে খেলাধুলা করতাম, আমি বাকি কাজও করতাম। ফোন দেখা তো অবভিয়াসলি মাস্ট, ওইটা মানে মাস্ট বলতে ফোন যে আমাদের জীবনে খারাপ সেটাও বলা খুবই ভুল, কারণ ফোনে না, অনেক কিছুই একদম। আমরা শিখি, ফোনে অনেক কিছুই আমরা জানি, হুম। কিন্তু ফোন এডিক্টেড সেটা বাজে। তো ছোট ছোট বাচ্চাদের ফোন দিয়ে দূরে রাখাই ভালো। এর পিরিয়ডটা যখন হয় রাত্রের বেলা, মানে সব চারিদিক নিস্তব্ধ, সেই টাইমে পড়াটা বেটার নাকি দিনের বেলা সন্ধে অবধি পড়ে রাত্রের টুকু রেস্ট নিয়ে তারপর আবার ভোরবেলা থেকে উঠে পড়া, কোনটা তোর মতে ঠিক? ডিফারেন্ট মানুষের কাছে ডিফারেন্ট জিনিস ফেভার করে। তো অনেকে পছন্দ করে যে রাতে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সকালে পড়া করব, ওটা তাদের মনে থাকবে। কিন্তু আমি সেকেন্ড টাইপ মানুষটা, যে আমার রাত্রির বেলা নিস্তব্ধ, ওই সময় পড়তে খুবই ভালো লাগতো। তো আমি যত পড়া আমি রাত্রির অবধি পড়তাম। হ্যাঁ, অবশ্য ভোর 4টে অবধি পড়তাম না, কিন্তু অ্যাটলিস্ট 2:30-3টে অবধি পড়ে দিয়ে ঘুমিয়ে আবার নেক্সট দিন মর্নিং এ উঠে প্রিপেয়ার।
কোন টিচাররা বেশি মানে কাদের পড়া মানে বেশি বেটার হয়েছে, কাদের বোঝানোর স্টাইল ভালো ছিল, মানে স্কুলের টিচার যারা শিখিয়েছেন, বলেছেন, বুঝিয়েছেন তাদেরটা, নাকি যারা টিউশন যাদের কাছে পড়তিস তারা? স্কুলের টিচাররা তো অবভিয়াসলি অনেক কিছু বলবে স্কুলে, যে এটা এটা পড়তে হবে, ওর এটা আসবে না আসবে। হুম, কিন্তু আমার মতে, অ্যাকর্ডিং টু মি, টিউশন টিচাররা লাইফে অনেকটাই ইম্পর্টেন্ট। কারণ টিউশন টিচাররা যেভাবে আমাদেরকে ছোট দিয়ে পড়ায়, হুম। কোনগুলো ইম্পর্টেন্ট আর কোনগুলো কমন আসতে পারে এক্সামে, তো টিউশন টিচারদের অবদান অনেক। তো স্যাররা কি বলছে তোর রেজাল্ট দে? আমার দুটো স্যারই তো খুব খুশি হয়েছে। স্যাররা বলছে তুই যেটুকু পড়েছিস, নিজে পেয়েছিস, তো যেটাই পাস অলওয়েজ স্যাটিসফাই থাকবি। একদমই এটাই হওয়া উচিত লাইফে। তো পড়াশোনার পাশাপাশি মানে খেলাধুলা এগুলো করতে? আমি ফুটবল খেলতে খুবই ভালোবাসি, তো পড়াশোনার পাশাপাশি আমি ফুটবল খেলতাম। আমি যখনই টিউশনে যেতাম, টিউশন দিয়ে টাইম পেতাম, তো আমি একটু খেলে নিতাম ফুটবল। আধ ঘন্টা 1 ঘন্টা হলে ফ্রেন্ডসদের সাথে মাঠে গ্রাউন্ডে মানে খেলতে যেতি? খেলতে যেতাম। মানে আমি কোনোদিনও কোথাও কোনো ক্লাবে না ফুটবল শিখেছি, মানে না প্র্যাকটিস শখে করেছি। খেলা? জাস্ট আমি হবি হয় না হুম। ফুটবল, তেমনি আমার ছিল। ভর্তি হয়ে যাচ্ছিস না কেন, মানে যখন এত ভালোবাসিস তো খেলাটাকে নিয়ে এগোচ্ছিস না কেন? অ্যাকচুয়ালি আমরা ইন্ডিয়াতে বাস করি, তো ইন্ডিয়াতে বলা ভুল হবে, মেইনলি কলকাতাতে। তো কলকাতার চারিদিকের অবস্থা এমনই, মানুষে পড়ে চাকরি পাচ্ছে না, তো ফুটবলকে কি করবে জীবনে। তো তেমনি আমাদের প্যারেন্টসদের একটা মাইন্ডসেট আছে যে ফুটবল খেলে কি হবে, ক্রিকেট খেলে কি বা হবে, তো ওগুলো খেলে লাভ নেই। তো আমি ছোটবেলা দিয়ে আমার ইচ্ছা ছিল, তো আমার বাবারও সেম মাইন্ডসেট ছিল, তো তাই জন্য আমাকে খেলতে দেয়নি। বলেছে পড়াশোনা করি কোনো জব করবি। মানে এই যে তুই বললি যে ওয়েস্ট বেঙ্গলে সুযোগ সুবিধা নেই, বা খেলাধুলা বল বা পড়াশোনা বল, মানে এটা কেন মনে হলো হঠাৎ তোর? এটা মনে হওয়ার কারণ তো স্বাভাবিকই, কারণ সবাই তো চারিদিকে দেখছি যে কি হচ্ছে। আমাদের নিউ গভর্নমেন্ট এসছে এখন, কিন্তু এক্স গভর্নমেন্ট যে আগের 15 ইয়ার্স কি করে গেছে সেটা তো আর এখন বলে লাভ নেই, কারণ সবাই সেটা জানে যে এত এত ছেলেরা খেটে এক্সাম দিয়েছে, তারা পড়াশোনা করেছে, কিন্তু তাদের যোগ্য কোনোদিনই জব পায়নি। সেই অনুযায়ী এটা আমার বলার কারণ ছিল যে আমাদের এখানে জবই নেই, তো ফুটবল ক্রিকেট তো দূরের কথা। তো আমাদের এখানে জবের জন্য তো মানে অনেকে দেশের বাইরে বা স্টেটের বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, কারণ সেটাই স্বাভাবিক, কারণ লোকে পড়াশোনা করছে একটা ভালো জব পাবে বলে। তো যখন দেখছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমাদের স্টেটে নেই, তখন তারা বাধ্য হয়ে নয় অন্য স্টেটে চলে যাচ্ছে, অন্য জায়গায় গিয়ে সেটেল হচ্ছে। মানে তুই নিজেও নিজেকে সিকিউর ফিল করিস না ওয়েস্ট বেঙ্গলে? অফকোর্স না, কারণ করব কি করে এটা। মানে এখনো অবধি এক্স গভর্নমেন্টের কথা বলছি, নিউ গভর্নমেন্ট তো সবে এসছে, তো জানি না কি হবে। কিন্তু নিউ গভর্নমেন্টের কাছে আমার এটাই প্রে থাকবে যে যেটা এক্স গভর্নমেন্ট করে গেছে সেটাকে যেন ভরপুর করে, সেই জায়গাটা যেন ঠিক করে অ্যাটলিস্ট জবলেস ছেলেদেরকে জব দেওয়া হোক, এবং নিউ নিউ প্রজেক্ট আনা হোক, যাতে আরও ছেলেরা যারা এডুকেশন করছে এবং যাদের অ্যাকচুয়ালি চাকরি পাওয়ার যোগ্য, তারা যাতে জব পায়। এই যে ভাতা দিয়েছিলেন, যুব ভাতা হোক, বেকার ভাতা হোক, আরো এক্স ওয়াই জেড যেই সব ভাতা উনি দিতেন, তো সেই ভাতাটাকে তুই কতটা সাপোর্ট করছিস? সাপোর্ট বলতে আমি 1%, আমি 0%ও সাপোর্ট করি না। কারণ কি হবে ভাতা দিয়ে? 1500 টাকায় কি কোনোদিনও কারো সংসার চলবে? কিছুই হবে না। একজন ছেলেকে সেটেল হতে গেলে সে কি 1500 টাকায় কিছু করতে পারবে? তো অ্যাটলিস্ট তারা যদি বলতো যে আমাদের আরো 1 ইয়ার 2 ইয়ার্স টাইম দেবে, তারপরে আমাদের জব দেবে, তখনও মানুষ মেনে নিত। সেটা ইউথ জেনারেশন, আমরা জেনজি কোনোদিনই মানব না। তো তুই কি চাইছিস মানে এখানে কলকাতায় মানে ইন ফিউচার তোর প্ল্যানটা কি? এক্স গভর্নমেন্ট যতদিন ছিল ততদিন আমার প্ল্যান ছিল যে আমি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে অন্য কোনো স্টেটে গিয়ে সেটেল হবো। এডুকেশন করে আমি যদি চান্স পেতাম, ইন্টারভিউ দিতাম, অন্য কোথাও গিয়ে ইন্টার্নশিপ করে আমি ওখানে সেটেল হয়ে যেতাম, নয় বেঙ্গালুরু নয় চেন্নাই। কারণ ওয়েস্ট বেঙ্গলের থেকে অ্যাটলিস্ট ওই জায়গাটা খুবই ভালো, অ্যাটলিস্ট জব আছে, অ্যাটলিস্ট সেটেল হওয়ার জায়গা আছে। কিন্তু নিউ গভর্নমেন্ট এসছে, তো আমি ওয়েটে আছি যে নিউ গভর্নমেন্ট কিছু করুক, কি করে। কারণ আমার এখনো 2 ইয়ার্স আছে, 11-12, তারপরে বুঝে করব, ডিসিশন নেব যে এখানে থাকা উচিত নাকি বাইরে স্টেটে যাবো। 11-12 কি নিয়ে পড়ছিস, মানে আমি কি কমার্স নিয়ে পড়ছি, 11-12 কমার্স স্ট্রিম চুজ করেছি। কারণ আমার বাবার ইচ্ছে ছিল সায়েন্স নিয়ে পড়ি, কারণ সায়েন্স এখন সবাই পড়ছে, ইঞ্জিনিয়ারিং করানোর জন্য।
কারণ আমি দেখছি ইঞ্জিনিয়ারিং সব জায়গায় ইঞ্জিনিয়ারিং, হুম তো কেন সেম পাতে যাব আমি হুম। আমি ডিফারেন্ট পাথ চুজ করব, ডিফারেন্ট ওয়ে চুজ করব। কি নিয়ে ফিউচারে এগোনোর ইচ্ছা, মানে কিসের ওপরে বেশি? কমার্স নিয়েছি, তো আমি ভেবেছিলাম কমার্স নিয়ে ম্যাক্সিমাম লোকে সিএ করে, তো আমারও ইচ্ছা আছে সিএ করার, কিন্তু আচ্ছা। এসসিসিএ একটা নিউ একটা এডুকেশন চালু হয়েছে, যেটা আমি যেমন সিএ অনলি আমরা ইন্ডিয়াতে জব পাবো, কিন্তু এসএসসি আমরা ফরেনেও জব পেতে পারি, ইন্টারন্যাশনাল সিএ যেটা বলে। তো আচ্ছা। আর আদারওয়াইজ ল একটা অপশন আছে। তো ফার্স্ট অফ অল আমার এইচএস এর রেজাল্টটা ভালো করতে হবে, এটাই আমার মোটিভ, ওগুলো পরে হওয়া যাবে। ভালো লাগছে মানে তোর সাথে এই কনভারসেশনটা হয়ে। মানে তোর বয়স কত? আমার 17 হলো, এই হয়তো 1 উইক হবে আমার 17 হলো। তো তোর 17 বছর বয়সে তুই যেরকম ডিপ্লোম্যাটিক আনসার দিচ্ছিস বা যতটা ভেবেছিস, তোর মতো করে আমার মনে হয় না যে আগে কেউ ভেবেছে, বা তোদের জেনারেশনটা আমার মনে হয় অনেক দূর এগোবে। এই যে তুই বলছিস যে তুই ফুটবল পাগলু বা ফুটবল লাভার, তো এই যে ব্যাপারটা, মানে কার ফ্যান বেশি, মেসি না রোনাল্ডো? কোনো কথা না, রোনাল্ডো। আচ্ছা। আমার রোনাল্ডো মানে আমার আইডল, আমি ছোট থেকে রোনাল্ডোকে দেখে বড় হয়েছি, যেমন রোনাল্ডোর মাইন্ডসেট আমি তেমনি অনুযায়ী চলি, অলওয়েজ হার্ড ওয়ার্ক করার চেষ্টা করি। তো রোনাল্ডোকে আমি আমার গুরু মানিস? গুরু, ওয়ান ওয়ার্ডে গড মানি, তো রোনাল্ডো পাগলু আমি। আচ্ছা, যে আমার কদিন আগে আমাদের তো সল্টলেক স্টেডিয়ামে মেসি এসেছিলেন, তো সেরকম যদি রোনাল্ডো আসেন কি করবি? মেসি এসেছিলেন যেটা দেখেছে ওটা দেখে মনে হয় রোনাল্ডোর কোনদিনই আসতে চাইবে না। তো আচ্ছা। সেটা ভাবা দূরেরই কথা, কিন্তু মেসি এসেছিল, মেসি অনেকই বড় মাপের প্লেয়ার, উনিও একজন গোট, কিন্তু আমি যেহেতু রোনাল্ডো ফ্যান, তো রোনাল্ডো আসলে আমি যেতে চাইতাম, হয়তো বাবাকে কনভিন্স করে বলতাম যে আমি যাবো, টিকিটের প্রাইস দাও, কিন্তু টিকিটের প্রাইস অনেক হাই, সবসময় তো সম্ভব হয় না। হয়তো আমি ফোনে দেখে নিতাম, কিন্তু অ্যাটলিস্ট আমি খুশি হতাম যে রোনাল্ডো কলকাতায় এসে। কিন্তু আমি এখন চাইবো যাতে রোনাল্ডো না আসে, কারণ অ্যাটলিস্ট আমাদের এরকম পলিটিশিয়ানদের জন্য কলকাতার মানুষদের মাথা হেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, মেসি এসেছিল অন্য একজনকে দেখ, অ্যাকচুয়ালি মেসি এসেছিল যাতে জুনিয়র প্লেয়ারদের সাথে একটু খেলতে পারে, যাতে তার ফ্যান্সদেরকে একটু হাই হ্যালো করতে পারে, কিন্তু জুনিয়র প্লেয়ারদের জায়গায় তো একজন সিনিয়র প্লেয়ারই খেলে দিয়ে চলে গেল, অরূপ বিশ্বাস বলে, তার বউ বাচ্চাকে নিয়ে। তো কি বলবো, কিন্তু এইটা আমার কাছে, আমার গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট আছে যে যারা এত টাকা দিয়ে টিকিট গুলো কেটেছিল তাদেরকে যেন রিফান্ড করে দেওয়া হোক, কারণ অর্ধেক লোকই দেখতে পাইনি মেসিকে, যারা মেসিকে দেখতে এসেছিল কলকাতা। তো তুই এই খেলাধুলার জিনিসটাকে কতটা, মানে কলকাতায় কিরকম সুযোগ সুবিধা পেয়েছিস বা চেষ্টা করেছিস, পাসনি? যেরকম তোর বাড়ি থেকে সাপোর্ট করেনি বললি, যে বল খেলার চেষ্টা করেছি কোনো ক্লাবে, সেটা আমি বলবো না, কারণ আমি কোনোদিনও চেষ্টা করিনি, কারণ তার কারণ হচ্ছে আমাকে বাড়িতে সাপোর্ট করেনি। কিন্তু আমার অনেক ফ্রেন্ড আছে যারা চেষ্টা করেছিল কিন্তু করেও পায়নি, তারা হয়তো খুব ভালো খেলে, কিন্তু কলকাতার অবস্থা এরকম যে জব পাচ্ছে না লোকে, ফুটবল কি পাবে, তো বলে লাভ নেই। তাও অ্যাটলিস্ট অন্য অন্য স্টেটে, বাইরের স্টেটে জব আছে, ফুটবল আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অবস্থা খুবই খারাপ এখন। আচ্ছা, তুই মোহনবাগান সাপোর্টার না ইস্ট বেঙ্গল? রক্তে আমার ইস্ট বেঙ্গল, তো মোহনবাগান তো নামই আসে না। আমি ইস্ট বেঙ্গল সাপোর্টার, আমি ছোট থেকে ইস্ট বেঙ্গল সাপোর্টার, আমার বাড়িতে সবাই ইস্ট বেঙ্গল সাপোর্টার, এমনকি কদিন আগে আমরা চ্যাম্পিয়ন হয়েছিস। হ্যাঁ, 22 বছর পর চ্যাম্পিয়ন হয়েছি, তো এটা আলাদাই খুশি। হ্যাঁ, আমি তখন জন্মাইনি যখন লাস্ট চ্যাম্পিয়ন হয়েছিল। তো কদিন আগে তো আমাদের সবার প্রিয় টুটু বোস, উনি মারা গেলেন, তো ওনাকে কি তুই চিনতি? টুটু বোসকে চিনে না এরকম হয়তো কেউ নেই, কোনো ফুটবল লাভার নেই, কারণ যারা ছোট তারা যারা ফুটবল ভালোবাসে অ্যাটলিস্ট টুটু বোসকে চেনে, কারণ তিনি একজন লেজেন্ড, হয়তো মোহনবাগান লেজেন্ড, কিন্তু তিনি একজন লেজেন্ড, তাকে সবাই ভালোবাসে। তিনি মারা গেছে, তার সবারই সাথে দুঃখ আছে, অনেকটা লস হয়েছে আমার মনে হয় ফুটবল। তিনি ব্যাকবোন অফ মোহনবাগান, ব্যাকবোন অফ মোহনবাগান ছিলেন। হয়তো তিনি চেয়েছিলেন এবার মোহনবাগান জিতুক, কিন্তু হয়তো এবার ভাগ্যে অন্য কিছু ছিল ইস্ট বেঙ্গলে, তাই ইস্ট বেঙ্গলে জিতেছে। কিন্তু মোহনবাগান যা ডমিনেট করেছে, আমি একজন অপোনেন্ট হিসেবে বলছি, অনেকেই করেছে, টুটু বোস নিজের জীবনে যা দেখেছে খুশি হবে মোহনবাগানকে। একদমই তাই। ইনফ্যাক্ট আমার মনে হয় যারা মোহনবাগান সাপোর্টার তারাও এত বছর পর ইস্ট বেঙ্গলের সাফল্য দেখে আমারও মনে হয় তারা খুশি। অ্যাকচুয়ালি যারা ট্রু ফ্যান তারা খুশি, কারণ আমার অনেক বন্ধুই আছে মোহনবাগান সাপোর্টার, কিন্তু ইস্ট বেঙ্গল জেতার পর আমাকে কংগ্রেস জানিয়েছিল। তুই নিজেকে কতটা সেফ ফিল করিস এই কলকাতার? ধর রাত্রেবেলা যেরকম আগে কোন একজন বলেছিলেন যে মেয়েরা রাত্রি 8টার পর বাড়ির বাইরে বেরোতে পারবে না, তো এটাকে তুই, এই কথাটাকে তুই সাপোর্ট করিস?
ডেফিনেটলি নট, কারণ কোনো একজন যিনি বলেছিলেন তিনি এটাও বলেছিলেন যে একটা কাণ্ড হয়েছিল, আরজিকর কাণ্ড, সেদিন তিনি বলেছিলেন যে এইটাকে ছেড়ে আপনারা উৎসবে আসুন। হুম, তো একজন মেয়ের এরকম হয়েছিল, তারপরে লোকে কি করে সেটাকে ভুলে উৎসবে আসতে পারে? হুম, তো কেন তিনি বলেছিলেন? যাতে তিনি সেই ব্যাপারটাকে এড়িয়ে যেতে পারে, তার জন্য বলেছিলেন। তিনি একজন মহিলা ছিলেন, এক্স্যাক্টলি। লোকে ভেবেছিল তিনি আসার পর হয়তো অ্যাটলিস্ট ওমেন সেফটিটা বাড়বে, কিন্তু উল্টে সেটা কমে যায়। হুম, ওইটা হওয়ার পর আরো দুবার হয়। তো তো নিউ পার্টি এটা এসে আমাদেরকে প্রমিস করেছে যে অ্যাটলিস্ট রাত্রির 1টার পর যদি কেউ বেরায়, কোনো মেয়ে বেরায়, 100% গ্যারান্টি দিয়ে বলছে যাতে কোনো গুন্ডা তাকে বাজে চোখে দেখবে না, এমনকি কোনো নর্মাল ছেলেও তাকে বাজে চোখে দেখবে না। তো আমি এটাই তাদের কাছে আশা রাখবো, যাতে তারা এটা পূরণ করুক এবং যাতে কথাটা তারা রাখতে পারুক। হ্যাঁ, মানে তারা যে কমিটমেন্টটা করেছে সেটা যেন সত্যি হয়, মানে জাস্ট কথার কথা যাতে কথা না না হয়। হয়, যাতে অ্যাটলিস্ট যেটা বলে ওমেন সেফটি খুবই ইম্পর্টেন্ট আমাদের এখানে, কারণ ওয়েস্ট বেঙ্গলে খুবই খারাপ অবস্থা চলছে। হুম, জব আমার মনে হয় ও শুধু ওমেন সেফটি নয়, ব্যাপারটা ছেলেদের ক্ষেত্রেও এটা সেম হওয়াটা উচিত। এখানে যা চলছে কেউই সেফ না, না ওমেন না মেন। কখন কে কাকে এসে মেরে দিয়ে চলে যায় সেটা কেউই জানে না। এক্স্যাক্টলি। তো সেটাই বলছি, চাইবো যাতে পুরো নট অনলি ওমেন সেফটি, যাতে এভরিবডি সেফটি যাতে বাড়ুক, যাতে সব সেফটি বাড়ুক, যাতে অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গলটা একটু ডেভেলপ করুক সব জায়গা দিক, এভরি পয়েন্ট অফ ভিউ দিয়ে যাতে ওয়েস্ট বেঙ্গলটা ডেভেলপ করুক, এটাই আমি নিউ গভর্নমেন্টের কাছে চাইবো। খুব ভালো লাগছে তোর সাথে এপিসোড গুলো করে। এনিওয়েজ, আজকে টাইম খুবই কম, আমাদের এবার বিদায় নেবার পালা। সেটাই। তো আপনাদের কিরকম লাগলো আজকে প্রিয়াংশুর সাথে এই এপিসোডটা? ওর এত ভালো চিন্তাধারা, এত ভালোভাবে ভাবতে পারে একজন মানুষ এত অল্প বয়সে। তো আপনাদের কিরকম লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের এপিসোড দেখার জন্য অনেকটা অনেকটা ধন্যবাদ আপনাদেরকে, এতক্ষণ যারা শেষ অবধি আমাদের এপিসোড দেখছেন। আশা রাখবো এরকম ভাবেই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। এবং এই চিনির সাথে চায়ের আড্ডা, চা অলরেডি আমাদের জল হয়ে গেছে, এত ভালো আনসার করছে, এত ভালো কথা বলছে, গল্পে আমরা এত মেতে উঠেছি যে চায়ের কথা সত্যি আজকে মনে ছিল না বা মাথায় ছিল না যে চায়ের একটা তো আমার বেশ বেশ আমি এনজয় করেছি, মানে এখানে যতক্ষণ আমি বসেছিলাম। আমার ইনফ্যাক্ট এপিসোডটা শেষ করতে ইচ্ছা করছিল না, কিন্তু যেহেতু সময়টা কম, তাই আজকে টাটা বলতে হচ্ছে। আবার কোনো না কোনো ভালো সুন্দর এপিসোড নিয়ে আবারও ফিরে আসবো। তার আগে একবার চায়ের চুমুকটা দিয়ে নি। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার চিনির সাথে চায়ের আড্ডা এসে খুবই ভালো লাগলো এবং কথা বলে তো আরো দারুণ লাগলো। আমি চাইবো যাতে আমি যে ভিডিওটা আজকে চিনির সাথে বানালাম সেটা যাতে আরো নেক্সট জেনারেশনের কাছে যাক, এবং যারা নেক্সট মাধ্যমিক ক্যান্ডিডেট তাদের কাছে গিয়ে তারা যাতে বুঝুক যে কেমন করে তাদেরকে প্রিপেয়ার হতে হবে, এবং তারা শুধু পড়াশোনা না করলেও হবে, তার সাথে তারা বাকি জিনিসগুলো মেনটেন করলেও তারা ভালো রেজাল্ট করতে পারবে। প্লাস আমি গভর্নমেন্টের কাছে এটাই অনুরোধ রাখবো, নিউ নিউ প্রজেক্ট শুরু করুক এবং সবাইকে অ্যাটলিস্ট জব দিক। আশা করি আজকের এপিসোড গুলোর মতো পরবর্তী এপিসোড গুলোতেও আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, এইভাবেই সাপোর্ট করবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমাদের আপকামিং নোটিফিকেশন গুলো আপনার কাছে সরাসরি পৌঁছে যেতে কোনো অসুবিধা না হয়। নমস্কার, ভালো থাকবেন।